নির্বাচন একেবারে এবং তার আগে নির্বাচন কমিশনের এসআইআর থেকে শুরু করে একাধিক নিষেধাজ্ঞা যে বাইক নিয়ে এই সময়ের পর বেরোনো যাবে না, এছাড়াও আবাসনে আত্মীয়রা এসে থাকতে পারবেন না, এমন অনেক নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। কি বলবেন? না, আমি জানি না, তার আগে বোধহয় নির্জলা উপোস থাকার টা বাকি আছে বোধহয়। তো নির্বাচন কমিশন এখন পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ছেলে খেলার জায়গায় নিয়ে গেছে। এর আগে যারা মানুষের জীবন নিয়ে খেলে, মানুষের ভোটাধিকার নিয়ে খেলে, তাদের থেকে এই ধরনের কিছু ইনফ্যান্টাইল জুভেনাইল কিছু ডিসিশন, এটা একদমই অবাক করার মতন কিছু নয়। মানুষে হাসছে, মানুষে আজকাল নির্বাচন কমিশনের কীর্তিকলাপ দেখে হাসছে। মানুষ বুঝতে পারছে যে এরা সম্পূর্ণভাবে বিজেপি দ্বারা পরিচালিত। এবং এইসব নিয়ে আপনারা যদি একবার নির্বাচন কমিশনের অফিস, এখানে যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক রয়েছে, তাকে যদি প্রশ্ন করেন, তিনি বলেন আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, এটা কে করেছে আমি জানি না। তো এরা নাকি কিছুই জানে না, কিন্তু তারপরেও প্রত্যেক দিন মানুষকে নির্যাতন করার জন্য কিছু একটা করে যাচ্ছে আমাদের নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে কথা বলে বলে আমাদের মুখে তো ফেনা উঠে গেল, কিন্তু এদের বিন্দু মাত্র লজ্জা শরম নেই। সব জায়গায় বলে বেড়াচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী নাকি থাকবে, যতদিন খুশি থাকবে, এই সমস্ত বলে টলে বেড়াচ্ছে। আরে বাবা, নির্বাচন হয়ে গেলে, নতুন সরকার গঠন হয়ে গেলে, তখন আর কেন্দ্রীয় বাহিনী কোথায়? এই যে এই ধরনের কথাগুলো বলে মানুষকে যেভাবে ভয় দেখাচ্ছে, এরা এরা পুরো থ্রেট করছে মানুষকে, যে কেউ বাড়ি থেকে বেরোবেন না, এই ধরনের কথা বলছেন। আমাদের অমিত শাহ এসে বলে যাচ্ছে এই তৃণমূলের ছেলেমেয়েরা কেউ বাড়ি থেকে বেরোবে না, তাহলে উল্টো করে ঝুলিয়ে দেবো, এই ধরনের ভয়ের কথাবার্তা। এগুলো কিন্তু বিজেপি এবং আমাদের এই নির্যাতন কমিশন, তাদের নির্যাতন কমিশন বলাটাই বোধহয় বেটার। তো তারা এই জিনিসটা করে যাচ্ছে, এটা নিয়ে আর নতুন করে কি বলবো? মানুষে হাসছে, মানুষ যেভাবে তাদের যেরকম স্বাভাবিক যেরকম জীবনযাপন সেটাই করবে। দেখা যাক কে আটকায়। বলা হচ্ছে ভিন রাজ্য থেকে যারা আসছে তাদেরকেও থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা এই রাজ্যকেই করে দিতে হবে, তারা যতদিন খুশি থাকতে পারে এই রাজ্যে। হ্যাঁ, এটাই তো, মানে এটা তো একদম মানে হরিণ লুট করার জায়গা হয়ে গেছে না? আসবে, থাকবে, খাবে। অমিত শাহ যেরকম বলে গেছে 15 দিন থাকবো, খাবো। আমি দেখতে চাই যে ইলেকশনের রেজাল্টটা বেরিয়ে গেলে তারপর এটা কোথায় যায়, কোন গলি দিয়ে পালায়, সেটা আমরা দেখবো। এটা যায়টা কোথায়? এত বড় বড় কথা মানুষকে যেরকম ভাবে হেনস্থা করেছে এরা, গত 6 মাস ধরে এই এসআইআর এর নাম করে মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে রেখেছে। আর যেখানে একটার পর একটা তারা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে যেগুলো মানুষের বিরুদ্ধে। আপনারা বলুন যে এই গ্যাসের দামের ব্যাপারে এইসব নিয়ে কোনো কথা হয় না। তারা যত সমস্ত ননসেন্সিক্যাল নন ইস্যু, সেগুলোকে তারা তুলে ধরছে, যাতে মানুষ এগুলো নিয়ে কথা না বলে। মানুষ যাতে তাদের দৈনন্দিন জীবনের যেই চাওয়া পাওয়া, সেগুলো যেন কেন্দ্র সরকারের কাছে তারা অ্যাড্রেস না করতে পারে, তার জন্য এটা পরিকল্পিতভাবে এই জিনিস করে যাচ্ছে। এর জবাব মানুষ কিন্তু ব্যালট বক্সে দেবে, তার জন্য তারা যেন প্রস্তুত থাকে। এটা মানুষ মানে চুপ করে, অ্যাটলিস্ট বাঙালিরা তো চুপ করে মেনে নেওয়ার মতন কোনো জায়গায় নেই। এই যে এত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার আগে এসআইআর, তৃণমূলের পক্ষে কি একটু হলেও কঠিন হবে এবারে নির্বাচন? কিচ্ছু কঠিন হবে না, কারণ এসআইআর করে তারা যেটা করতে চেয়েছিল, তারা 1.5 কোটি মানুষের নাম বাদ দিতে চেয়েছিল। তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রথম দিন থেকে যেরকম ভাবে আমরা তৎপর ছিলাম, যেরকম ভাবে আমরা ভিজিলেন্ট ছিলাম, এবং আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথম দিন থেকে এদের প্রত্যেকটা চাল, সেটা কিন্তু তিনি মনিটর করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার আমাদের সাথে ইন্টারনাল মিটিং এ তিনি আমাদের যেরকম ভাবে নির্দেশিকা দিয়েছেন, আমরা সেভাবে কাজ করেছি। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন, এবং সেই করে তাদের মোটামুটি যেটা প্ল্যান ছিল সেটা মোটামুটি ভেস্তে গেছে। কারণ অনেকেই প্রথম যেই ধরুন 60 লক্ষ নাম, তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ডেড অ্যান্ড শিফটেড। তো তারা তো এমনিতেও ভোট দিচ্ছিল না, সেটা একটা নন ভোটিং পপুলেশন। কিন্তু তারপরে এমন প্রচুর মানুষ আছে যাদের নামগুলোকে অ্যাডজুডিকেশনের নাম করে সেগুলোকে এখন বাতিলের খাতায় ফেলে দেওয়া হয়েছে। তারা জানেনও না যে কবে তাদের নামগুলো ফেরত আসবে। তৃণমূল সরকার ক্ষমতায় চলে এলে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, ফর্ম 6 এর মাধ্যমে প্রত্যেককে যার যেটা নেসেসারি ডকুমেন্টস, সেটা দিয়ে তাদের নাম ভোটার লিস্টে তুলে দেওয়া হবে, সেটা আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু বিজেপি এলে তারা কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। সেই জন্যই আমরা বারবার বলছি যে বিজেপি এলে ডিটেনশন, তৃণমূল এলে নো টেনশন। একদম শেষ প্রশ্নে আসবো যে এবার নির্বাচনে কটা আসন পেতে পারে? দেখুন, আমার ব্যক্তিগত যদি অ্যাসেসমেন্ট বলেন, আমার মনে হয় 220-র ওপরে আমরা আসন পাবো। আমাদের দলের পক্ষ থেকে আমাদের একটা বলা হয়েছে যে আগের বার আমরা যা পেয়েছিলাম তার চেয়ে আমরা বেশি পাবো, বাট আমার ব্যক্তিগত মনে হয় এই জিনিসটা আরো বেশি হতে পারতো। এই জিনিসটা 250-র কাছাকাছি হতে পারতো। এর আগেও আমি প্রচুর পোর্টালে ইন্টারভিউ দেওয়ার সময় আমি বলেছি এটা, যে 250-র কাছাকাছি আমাদের আসন সংখ্যা যেতে পারতো, এবং সেটা যাতে না যায় সেই জন্য মানুষের ভোট
যেন কেটে দেওয়া যায় সেই জিনিসটা তারা চেষ্টা করেছেন। তো অনেক জায়গাতে যেগুলো হয়তো তৃণমূল কংগ্রেসের শিওর সিট ছিল, সেখানে হয়তো 2-5 হাজার ভোটের জন্য হয়তো আমরা কয়েকটা সিট হারাতে পারি। তো আমার মানে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে তৃণমূল 220 কাছাকাছি আসন পেতে পারে, বিজেপি 50টা মতো পেতে পারে, কংগ্রেস বেশ কিছু আসন পেতে পারে উত্তরবঙ্গে বলে আমার ধারণা। এবার আহ মোটামুটি 5-10টার কাছাকাছি কংগ্রেস আসন পেতে পারে, সিপিএম কিন্তু শূন্য। অবশ্যই সিপিএম শূন্য, সিপিএম এর জেতার কোনো জায়গায় কোনো চান্স নেই, এবং সেটা বোধহয় তাদের আরেকটু ভাবতে হবে। এই ধরনের যখন কেন্দ্রীয় সরকার, মোদী সরকার যখন বাংলার মানুষকে হেনস্থা করছে, তখন সিপিএম এর মাঠে ময়দানে থেকে মানুষের পাশে দাঁড়ানো উচিত ছিল, তাদের জন্য লড়াই করা উচিত ছিল। সেটা না করে তারা একের পর এক কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার যেভাবে তৃণমূল কংগ্রেসকে হ্যারাস করছে, সেটাতে তারা একটা মানে পাশবিক একটা আনন্দ, একটা স্যাডিস্টিক প্লেজার তারা নিচ্ছিল। সেই জন্য তাদের এই অবস্থা, তারা মানুষের থেকে জনবিচ্ছিন্ন, সেই জন্যই তারা আবার শূন্য।